হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময় বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান এবং পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তির পরপরই তাদের JF-17 যুদ্ধবিমান বিক্রিতে বেশ নজর রেখেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশের কাছে তারা JF-17 যুদ্ধবিমান বিক্রি করবে। মূলত পাকিস্তানের অর্থনীতি এতটাই ধরাশায়ী হয়েছে যে তারা IMF-এর কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া কোনোভাবেই তারা তাদের অর্থনীতিকে সচল রাখতে পারছে না, যে কারণে মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী গত সপ্তাহে এই ঘোষণা দিয়েছে যে যদি তারা অস্ত্র এবং যুদ্ধ বিমানগুলি বিদেশে রপ্তানি করতে পারে তাহলে IMF-এর কাছ থেকে তাদের আর ঋণ নিতে হবে না। আর সেই কারণেই মূলত বিভিন্ন দেশের সাথে তারা অস্ত্র এবং যুদ্ধ বিমান বিক্রির ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, আজকে আমাদের আয়োজন পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানকে নিয়ে। মূলত এই যুদ্ধ বিমানের মধ্যে কি আছে এবং এর উৎস কী এবং কিভাবে সেটি বর্তমান অবস্থায় এলো তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং JF-17 যুদ্ধ বিমান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। JF-17 থান্ডার হলো একটি যুদ্ধ বিমান যা চীন এবং পাকিস্তানে যৌথভাবে তৈরি করা একটি মাল্টি রোল যুদ্ধ বিমান। মূলত এই যুদ্ধ বিমানে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আবার রাশিয়ার, অর্থাৎ রাশিয়ার ইঞ্জিন কিন্তু যৌথভাবে মেক করেছে চীন এবং পাকিস্তান। সম্প্রতি সময় বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তান ইসলামাবাদ ভ্রমণ করেছেন এবং ইসলামাবাদ ভ্রমণকালীন সময়ে তিনি ইসলামাবাদের এই বিমানটা কেনার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছেন এবং ইসলামাবাদও চায় ঢাকার কাছে তারা এই যুদ্ধ বিমানটি রপ্তানি করবে। তো এই যুদ্ধ বিমান কেনার ফলে বাংলাদেশে কি সুবিধা কি অসুবিধা হবে সেটি এখন আমরা বলবো। তো বন্ধুরা, এই যুদ্ধ বিমানের যে সুবিধা রয়েছে সেটি মূলত ছোট দেশের জন্য খুব উপযোগী একটি যুদ্ধ বিমান, কারণ এর দাম অত্যন্ত কম। অন্যান্য যুদ্ধ বিমানের চাইতে এর দাম কম। তো প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলারের মধ্যে এক একটি যুদ্ধ বিমান। অর্থাৎ যদি কারো কোনো গরিবী দেশ হয় তাহলে গরিবী দেশের জন্য খুব কম দামে একটি সান্ত্বনা হিসাবে যুদ্ধ বিমান তারা পেতেই পারে। তো আরেকটি সুবিধা হচ্ছে এটি এটার খুবই সহজ। এই সহজ অপারেশনের জন্য এটি বিভিন্ন প্রশিক্ষণ কাজের জন্য কিন্তু বেশ উপযোগী এবং মূলত ব্লক 3 সংস্করণের উন্নতির চেষ্টা চালাচ্ছে এই যুদ্ধ বিমানটি, যেটি হলে এটি অনেকটা রাডারের যে অসুবিধা রয়েছে সেই ক্ষেত্রে তারা হয়তো একটি সুবিধা পাবে। তো বন্ধুরা, এই হলো এই যুদ্ধ বিমান JF-17 যুদ্ধ বিমানের সার্বিক সুবিধাজনক দিক। তো এর সুবিধার চাইতে কিন্তু বন্ধুরা এটি মূলত অসুবিধাই বেশি, কারণ এটি যে জেনারেশনের যুদ্ধ বিমান সেই জেনারেশন এখন আর কাজ করছে না। আপনারা জেনে অবাক হবেন যে চীন এর মূলত প্রস্তুতকারী সেই চীন কিন্তু এই JF-17 থান্ডার বিমান তারা ব্যবহার করে না। জয়েন্ট ফাইটার 17 যুদ্ধ বিমান তারা ব্যবহার না করার কারণ চীনের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থায় এইগুলো মূলত খেলনা যুদ্ধ বিমান ছাড়া আর কিছুই না। কারণ এর গতি, এর রাডারের পারফরমেন্স, এর তাপমাত্রা মূলত সব দিকেই সমস্যা। তো আমরা এখন বন্ধুরা আলোচনা করব এর প্রধান কী কী সমস্যা দুর্বলতা আছে তা নিয়ে। এর প্রধান দুর্বলতা হলো ইঞ্জিনের সমস্যা, এর সবচেয়ে বড় দুর্বলতা। এই যে ইঞ্জিনটি এর মধ্যে ব্যবহার করা হয়েছে জয়েন্ট ফাইটার 17, সেখানে হলো রাশিয়ার RD-93 ইঞ্জিন। যে ইঞ্জিনটি বেশ সেকেলে অর্থাৎ বেশ পুরাতন একটি ইঞ্জিন। এই ইঞ্জিনের আয়ু তুলনামূলকভাবে অনেক কম, প্রায় 2200 থেকে 2500 ঘন্টা পর্যন্ত এর আয়ু, অর্থাৎ এরপর এটি নষ্ট বিকল। তো এই জন্য আমি এটাকে মূলত খেলনা বিমান হিসাবে বলেছিলাম। উচ্চ তাপমাত্রায় এর পারফরমেন্স কিন্তু খুবই কমে যায়। আর আপনারা জানেন যে বিমান যত দ্রুত উড্ডয়ন করবে, যত দ্রুত মুভ করবে, তার তাপমাত্রা কিন্তু বাতাসের ঘর্ষণে বাড়বে এবং উপরে কিন্তু তাপমাত্রা আরও বেশি থাকে। কাজেই সেই তাপমাত্রায় কিন্তু এর
পারফরমেন্স কমে যায়। এর থেকে যেই পরিমাণ এই ইঞ্জিনের ধোঁয়া হয়, এই ধোঁয়া দেখে আপনি খালি চোখে এটি ধরতে পারবেন যে ওই যে বিমান যাচ্ছে, আর রাডারে তো এটা খুব সহজেই ধরা পড়বে। আরেকটা দুর্বলতা হলো এই যে ইঞ্জিন রয়েছে, এই ইঞ্জিনের কিন্তু যন্ত্রাংশ কিনতে হবে আপনাকে রাশিয়া থেকে, অর্থাৎ পাকিস্তান, রাশিয়া এবং চীন, 3 দেশের উপরে কিন্তু আপনি নির্ভর হয়ে যাচ্ছেন। আর প্রতিরক্ষার ক্ষেত্রে অন্য দেশের উপর যত বেশি নির্ভর হবেন, আপনার প্রতিরক্ষা দুর্বলতা তত বেশি ধরা পড়বে। জয়েন্ট ফাইটার 17-এর আরেকটি দুর্বলতা হলো এর রাডার ও সেন্সরের সীমাবদ্ধতা। প্রাথমিক ব্লকগুলোতে সাধারণত KLJ-7 মেকানিক্যাল রাডার ব্যবহার করা হয়েছে। একই সাথে ট্রাক ও আক্রমণের ক্ষমতা এর অত্যন্ত সীমিত। ব্লক 3গুলোতে AESA যুক্ত হলেও সেটির সমস্ত যুদ্ধ সক্ষমতা এখনও পুরোপুরিভাবে প্রমাণিত হয়নি। আর এই যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয়েছে কিন্তু কেবলমাত্র ইন্ডিয়ার সাথে যুদ্ধের ক্ষেত্রে, অন্য কোনো দেশ কিন্তু এই দেশে এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়নি। আপনারা জেনে অবাক হবেন যে বন্ধু, মাত্র 4টা দেশে এই যুদ্ধ বিমান ব্যবহার রয়েছে বর্তমানে। 1 পাকিস্তান, 2 মায়ানমার, 3 আজারবাইজান, 4 আফ্রিকান একটি দেশ, সম্ভবত সেনেগাল বা এরকম একটি দেশ। তো এই যুদ্ধ বিমান যেখানে মূলত ব্যবহার করা হবে সেইটা হলো অস্ত্র বহনে, কিন্তু এই জয়েন্ট ফাইটার 17 অস্ত্র বহনেও অত্যন্ত কম শক্তিশালী। সর্বোচ্চ পেলোড প্রায় 3600 কেজি বা তারও কম। অর্থাৎ আপনি যদি ভারী মিসাইলস বা বোমা নেন তাহলে কিন্তু এর গতি একেবারেই কমে যাবে। নর্মাল গতি তো 1900 কিলোমিটার পার ঘন্টা, তো ভারী মিসাইলস নিলে কিন্তু সেটা 1900 থেকে কমে কমে 1200-র দিকে চলে আসবে, বা 1300-1400 সর্বোচ্চ। তো এই গতিতে কিন্তু আপনি পশ্চিমা যে উন্নত অস্ত্র, সেই অস্ত্রের সামনে টিকতে পারবেন না। অর্থাৎ খেলনা বিমান হিসাবে আপনাকে বিমানটা খুব সহজেই আঘাত করে ফেলে দিতে পারবে অন্যান্য আপনার প্রতিপক্ষ। তো একই সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কিছু দুর্বলতা এখানে দেখা গেছে। শক্তিশালী জ্যামিংয়ের বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা খুবই কম। নেটওয়ার্ক এবং সেন্ট্রিক যুদ্ধের সক্ষমতা এর মধ্যে খুবই কম। আর সবচেয়ে বড় কথা যে এটার যেমন আর F-17 বা F-16 রাফায়েল বা Su-30 এর মতো যে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা যেটা রয়েছে এই বিমানগুলির, সেই রকম কিন্তু কোনো অভিজ্ঞতা জয়েন্ট ফাইটার 17-এর নাই। জয়েন্ট ফাইটার 17 বিমানের আরেকটি দুর্বলতা হলো এর নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণের বিষয়। আপনি এই বিমানটি ক্রয় করার পর যখন বাংলাদেশ এই বিমানটি ক্রয় করবে, এর কিন্তু বিপুল পরিমাণ একটা রক্ষণাবেক্ষণ খরচ এখানে থেকে যাবে। অর্থাৎ আপনার কিছুদিন পর দেখবেন যে আপনার বিমানের ইঞ্জিনের এই সমস্যা, ওই সমস্যা, এই পার্টস নষ্ট হয়েছে, ওই পার্টস নষ্ট হয়েছে। কাজেই এগুলোর জন্য আপনাকে বাড়তি ব্যয় বহন করতে হবে। এবং দীর্ঘমেয়াদে অপারেশনাল রেডিয়েন্স কমে যাওয়ার কারণে এটার একটা ঝুঁকি উদ্ভব করবে, যেই ঝুঁকিটা বাংলাদেশকে ভবিষ্যতে সামলাতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তানের ইসলামাবাদ সফরকালে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে F-17 থান্ডার বিমান ক্রয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তো বাংলাদেশ থেকে এখন যাচাই বাছাই করা হচ্ছে F থান্ডার বিমানটি ক্রয়ের জন্য। এখন বাংলাদেশ যদি মনে করে যে তারা এই বিমানটি কিনবে, তাহলে তারা হয়তো এই চুক্তির দিকে আগাতে পারে। এখন 1971 সালের পর কিন্তু এই প্রথমেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু হয়েছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে এবং প্রতিরক্ষা চুক্তিও হলো। অর্থাৎ বাংলাদেশ কিন্তু 1971 সালের পর 2024 সনে যে শেখ হাসিনা সরকারের পতন, সেই পতনের পর থেকে এখন তারা পাকিস্তানপন্থী একটা মনোভাব নিয়ে বসে আছেন। ইউনূস সরকার বিভিন্ন কার্যক্রম আমরা এটা দেখেছি, তিনি পাকিস্তানপন্থী কিছু কার্যক্রম নিচ্ছেন এবং ভারতের বিরোধী, অর্থাৎ ভারত বিরোধী মনোভাব মূলত তিনি পোষণ করছেন। তো এখন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বিমান বাহিনী যদি ভাবে যে তারা পাকিস্তানের এই বিমানটি ক্রয় করবে, সেক্ষেত্রে তারা ক্রয় করতে পারে। তবে আমার মনে হয় যে এরকম জঙ্ক মার্কা বা জং ধরা পুরান মাল না কিনা নতুন
যদি কোনো নতুন বিমান যেমন হলো রাফেল টাইপের কিছু বিমান যদি ফ্রান্স থেকে আমরা কিনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রতিরক্ষা ব্যবস্থা আর একটু ভালো হয়। তবে যদি একান্তভাবে সেটি পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায় তাহলে হয়তো এই বিমানটি আমরা ক্রয় করতে পারি। যেমন আমাদের রাশিয়া থেকে ক্রয়কৃত যে বিমানগুলো রয়েছে সেই যুদ্ধ বিমানগুলো কিন্তু প্রশিক্ষণের সময় প্রায় সময় দেখা যায় যে ধ্বংস হয়ে যায়। সম্প্রতি কিছুদিন আগে কিন্তু এই মাইলস্টোন স্কুলের মধ্যে যে বিমানটি পতিত হয়েছিল এবং অনেক বাচ্চা কাচ্চা মারা গিয়েছিল, তারা কিন্তু মূলত এই রাশিয়ান ক্রয়কৃত যুদ্ধ বিমান, যেগুলো 30 থেকে 40 বছর পুরাতন যুদ্ধ বিমান, সেই বিমানটার কারণে কিন্তু মারা গিয়েছিল। তো আমরা আশা করি যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের এই দরপত্র এবং আমন্ত্রণপত্রকে সঠিকভাবে যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করে তারা দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ আসলে কারো কোনো প্রভুত্ব স্বীকার করবে না কোনো দেশের। বাংলাদেশ তার কারো সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নিজের দেশের অর্থকে জলের মধ্যে বা পানির মধ্যে ফেলে দিবে না। তো সেই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমি আশা করি যে বাংলাদেশের জন্য থাকবে, বাংলাদেশের জন্য কাজ করবে। দেশে যেইভাবে সবচেয়ে ভালো হয়, দেশের জন্য যেই বিমান ভালো হয়, দেশের জন্য যেই চুক্তি ভালো হয়, বাংলাদেশ সেই চুক্তিতেই যাবে। কোনো দেশের সন্তুষ্টি বা কোনো দেশের মান উন্নয়ন সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ কাজ করবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।